अनाथेषु तथार्थेषु सर्वदा शिवपूजकम् नमामि निर्मलं शुद्धम् अखण्डानन्दस्वामिनम्। नमस्कार। পরিব্রাজক স্বামী অখণ্ডানন্দজি। আজকের আলোচ্য বিষয় অনাথ আশ্রম স্থাপন। পূর্ব পাঠে আমরা শুনেছি মহারাজ অনাথ আশ্রমে একজন বালককে এনেছেন এবং সেই বালক, তিনি পথে কোনো অন্নবস্ত্রহীন মলিন বালক দেখলেই তাকে সস্নেহে আশ্রমে নিয়ে আসতেন। তার গায়ের ধুলো ঝেড়ে তেল মাখিয়ে সাবান দিয়ে গরম জলে স্নান করাতে করাতে গভীরভাবে বেদোক্ত নারায়ণের সেই স্নান মন্ত্র পুরুষ সূক্ত উচ্চারণ করতেন। সহর্ষ শীর্ষ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিং সর্বতো বিত্বা আত্মতিষ্ঠৎ দশাঙ্গুলম ইত্যাদি। লোকচক্ষুর অন্তরালে মুর্শিদাবাদের এক অখ্যাত পল্লী গ্রামে নবপ্রতিষ্ঠিত আশ্রমে এই অভিনব দৃশ্য দেখতে দেখতে স্বামী সচ্চিদানন্দজি এতই মুগ্ধ হন যে এই অশ্রুতপূর্ব ঘটনার কথা ব্রহ্মবাদীন পত্রিকায় একটি প্রবন্ধাকারে লিখে পাঠিয়েছিলেন। বলাই বাহুল্য, এই প্রাণস্পর্শী সেবা দেখে স্বল্পকালের মধ্যেই সুপণ্ডিত স্বামী সচ্চিদানন্দজি ও নিরক্ষর চৌবেজি উভয়েই উদ্বুদ্ধ হন। তারাও নির্বিকার চিত্তে স্বহস্তে মলমূত্রাদি পরিষ্কার করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আশ্রমে আনিত অসহায় রুগ্ন বালকদের সেবা করতে লাগলেন। ইতোমধ্যে বহরমপুরের রেশম ব্যবসায়ী শ্রীযুক্ত সুধাংশু বাগচি মহাশয় সংবাদ আনলেন, কৃষ্ণনগরে অনেক হিন্দু অনাথ বালককে খ্রিস্টান পাদ্রীরা নিয়ে গিয়ে ধর্মান্তরিত করছেন। এর প্রতিরোধ মানুষে সুধাংশুবাবু অনাথ আশ্রমের কাজ শীঘ্রই ভালোভাবে আরম্ভ করবার জন্য অখণ্ডানন্দজিকে অনুরোধ জানান। ঠিক এই সময় অখণ্ডানন্দজি দুটো প্রকৃত অনাথ বালকের সন্ধান পান। দুর্ভিক্ষর সময় হতে খাগড়ার এক বৈষ্ণবী ভিক্ষা করে এদের খাওয়াচ্ছিলেন। ম্যালেরিয়ায় জীর্ণ শীর্ণ তারা তখন মৃত্যু পথযাত্রী। বাগচি মহাশয়ের মধ্যস্থতায় অখণ্ডানন্দজি ছেলে দুটোকে আনতে যান। বৈষ্ণবী কিন্তু দণ্ডী ঠাকুর ছাড়া আর কাকেও ছেলে দিবে না। যখন সে দেখলেন দণ্ডী ঠাকুর স্বয়ং তার কুটিরে এসেছেন, তখন আর সে কোনো আপত্তি করলেন না। বরং বড় ছেলেটি আসলো না, ছোটটি আসলো 31শে আগস্ট 1897 খ্রিস্টাব্দ। সেই বালকটিকে নিয়ে অখণ্ডানন্দজি মহুলায় পৌঁছালেন। ছেলেটির নাম নুটবিহারী দাস, বয়স 9-10 বছর।
এইটি অনাথ আশ্রমের প্রথম বালক। কিছুদিন পরে জনৈক দারোগার চেষ্টায় নুটবিহারীর বড় ভাইকেও পাওয়া গেল। বয়স 11। দুই ভাই দীর্ঘকাল হতে জ্বর, প্লীহা, যকৃৎ জনিত রোগে ভুগছিলেন। উপযুক্ত ঔষধপথ্যের ব্যবস্থায় ও সেবা পরিচর্যায় তারা দিন দিন সুস্থ হয়ে উঠতে লাগলেন। এই বালক দুটিকে নিয়ে যখন অনাথাশ্রম আরম্ভ হয়ে গিয়েছে, তখন অখণ্ডানন্দজি নিত্যগোপাল বাবুকে বললেন, এইবার আমাদের সংকল্পটা ম্যাজিস্ট্রেট সাহেবকে জানানো যাক। নিত্যগোপাল বাবু বলেন, আরো কয়েকটি অনাথ বালক সংগৃহীত হোক, তারপর। একদিন ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে দুর্ভিক্ষ বিষয়ে অখণ্ডানন্দজির কথাবার্তা হচ্ছে, এমন সময় সাহেব স্বয়ং প্রশ্ন করলেন, দুর্ভিক্ষের কাজ শেষ হলে আপনারা কি করবেন মনস্থ করছেন? সুযোগ এবং সময় বুঝে অখণ্ডানন্দজি বললেন, এই জেলায় একটি অনাথ আশ্রম স্থাপন করবার সংকল্প মনে উঠেছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অনাথ বালক নিয়ে ব্যবস্থা থাকবে শুনে ম্যাজিস্ট্রেট সাহেব আনন্দ প্রকাশ করে বলে উঠলেন, লর্ডেবল স্কিম ইনডিড, অর্থাৎ সত্যই প্রশংসনীয় পরিকল্পনা। আশ্রমে দুটো অনাথ বালকের সেবা হচ্ছে শুনে তিনি একটি অনাথা মুসলমান বালিকার ভার নিতে অখণ্ডানন্দজিকে অনুরোধ করেন, কিন্তু তিনি অত্যন্ত কঠিন প্রাণে ওই প্রস্তাব তৎকালীন পরিস্থিতির সাপেক্ষে প্রত্যাখ্যান করিলেন। সাহেব বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, কেন? বালিকা নিতে আপত্তি কি? অখণ্ডানন্দজি তাহাকে বুঝিয়ে বললেন, অনাথা বালিকাগণের ভরণ পোষণের ভার নিয়ে তাদের শিক্ষিতা করা সুশিক্ষিতা দয়াবতী নারীরই কাজ। কই, সমাজে তো উপস্থিত এমন কোনো নারী দেখতে পাই না যিনি ঐরূপ কাজে জীবন উৎসর্গ করতে পারেন। সাহেব আর অনুরোধ করলেন না, কিন্তু অখণ্ডানন্দজির মনে এই প্রত্যাখ্যান গভীরভাবে আঘাত করল। তাঁর রুদ্ধ মনোভাবের পরে একটি প্রবন্ধে তিনি ব্যক্ত করেছেন, তার সামান্য মাত্রই এখানে আমরা উদ্ধৃত করছি। তার কথায়, একটি অনাথা বালক হতেই আশ্রমে, একটি অনাথা বালিকা হইতেই আশ্রমের সূত্রপাত। পরে আমরাই অনাথ আশ্রমের প্রসূতি স্বরূপা বালিকাকে প্রত্যাখ্যান করিতে কুণ্ঠিত হইলাম না। মা, আমরা তোমার দুর্বল অপটু সন্তান, আমাদের সাধ্য নাই যে তোমার সেবা করি। কেবল সানু নয়ে আমরা তোমারই নিকট প্রার্থনা করি মা, তোমার কার্য তুমি করো। তুমি মা, মানব জাতির প্রধান শিক্ষয়িত্রী, তোমার সংস্কার তুমি করো এবং উদ্যোগ তুমি করো। জেলা ম্যাজিস্ট্রেট অনাথাশ্রম স্থাপনের সংকল্প ও উদ্দেশ্য হৃদয়ঙ্গম করে সম্পূর্ণ সহানুভূতি জানালেন এবং যথাসাধ্য সাহায্যদানের প্রতিশ্রুতি দিলেন। পরদিনই লেভিন সাহেব পুলিশ সুপারিনটেন্ডেন্ট গ্রেহাম সাহেবকে
স্বয়ং এই মর্মে এক পরোয়ানা জারি করতে আদেশ করেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনাথ বালক পাইলেই জেলার পুলিশ কর্মচারীরা যেন তাহাদিগকে স্বামী অখণ্ডানন্দজির নিকট পাঠিয়ে দেন। বহুদিন পর্যন্ত এই পরোয়ানা বলবৎ ছিল। তারপর লেভিন সাহেব শতপ্রবৃত্ত হয়ে অনাথ আশ্রমটিকে স্থায়ী রূপ দেওয়ার জন্য সচেষ্ট হন। গৃহ নির্মাণের উদ্দেশ্যে মহুলার জমিদারগণের নিকট হতে কয়েক বিঘা জমি সংগ্রহের কথা চিন্তা করে অক্টোবর মাসে পুলিশ সাহেবকে সঙ্গে নিয়ে মিস্টার লেভিঞ্জ একদিন মহুলায় স্বামী অখণ্ডানন্দজির সাথে দেখা করতে আসলেন। বড় রাস্তার ধারে সারগাছি গ্রামে স্বামী অখণ্ডানন্দজির সাথে পরামর্শক্রমে একটি স্থান তিনি মনোনীত করেন। বহরমপুর শহরের 6 মাইল দক্ষিণে প্রশস্ত কৃষ্ণনগর রোডের ওপর স্থানটি অতি মনোরম। শহর হতে দূরে পল্লী গ্রাম। নানা অসুবিধা সত্ত্বেও কেন এখানে আশ্রম করছেন? এরূপ প্রশ্ন করলে অখণ্ডানন্দজি বলতেন, গ্রামে আশ্রম করবার উদ্দেশ্য যাতে আমরা শ্রমজীবী কৃষকদের নিকট থেকে তাদের দুরবস্থার কিছুমাত্র হ্রাস করতে পারি এবং যাতে আমাদের কার্যকলাপ প্রত্যক্ষ করে তারা স্বীয় অবস্থার উন্নতি সাধন করতে পারে। অসহায় অনাথ বালকগণের সেবার সাথে সাথে দরিদ্র নিরক্ষর কৃষক কুলের সেবাও অখণ্ডানন্দজির পবিত্র জীবনব্রত। স্বামীজি যে তাঁকে লিখেছিলেন, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। পল্লীগ্রামের পথে যেতে যেতে যখন তিনি দেখতেন মাথাল মাথায় চাষিরা লাঙল দিচ্ছে, তখন পথ হতে মাঠে নেমে চাষির মাথালটা মাথায় দিয়ে কাঁদতে কাঁদতে তাদের উন্নতির জন্য তিনি প্রার্থনা করতেন। পথিকগণ অবাক হয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখত। তাদের দুরবস্থায় তার হৃদয় কতদূর কাতর হতো এবং তাদের কল্যাণ সাধনের জন্য তিনি কতদূর ব্যাকুল হতেন, এই ঘটনা তার সামান্য বহিঃপ্রকাশ মাত্র। স্বামী অখণ্ডানন্দজি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, সমৃদ্ধিশালী নগরে থেকে কাজ করলে কতিপয় শিক্ষিত লোক ছাড়া সর্বসাধারণের উপকার হবার কোনো সম্ভাবনা নাই। দেশের শিক্ষিত ব্যক্তিগণ যতই জনসমাকীর্ণ নগর পরিত্যাগ করে পল্লীবাসীদের পর্ণকুটিরের নিকটে এসে তাদের মধ্যে কাজ করতে চেষ্টা করবেন, ততই জনসাধারণের দুঃখের লাঘব হবে এবং দেশের প্রকৃত উন্নতি হবে। কেবল নগরে নগরে সভা সমিতি করলেই যদি দেশের উন্নতি হতো, তাহলে আজ শতকরা 80-90 জন ভারতবাসীকে পশু অপেক্ষা হীনতর জীবনযাপন করতে হতো না এবং বারংবার দুর্ভিক্ষের করাল গাছে নিপতিত হতে হতো না। এই সকল বিষয় ভেবেই অখণ্ডানন্দজি শহর হতে অল্প দূরে পল্লীর বুকে অনাথ আশ্রম স্থাপন করতে সংকল্প করলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।